তো আজকে আমরা ক্লাস 5-এর 162 পৃষ্ঠার জ্যামিতির কয়েকটি জিনিস আমরা প্রথম থেকে দেখে নেব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, না করলেই নয়, এবং যেগুলো করব সেগুলো সারা তোমাদের মাধ্যমিক অবধি লেগে যাবে, সেগুলোই আমরা এখানে আলোচনা করব। তো দেখো, এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে, অর্থাৎ এমন একটা জিনিস আমরা প্রথমেই আলোচনা করব। তো এই বিষয়টার সঙ্গে সামঞ্জস্য রয়েছে। বিষয়টা আবারও তোমাদের বলছি, দেখো, এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে। তো প্রথমে ডিটেলস আলোচনা করে দিচ্ছি, তারপরে বলে দিচ্ছি। দেখো, বলছে সাবির অনেকগুলি পেন্সিল কাটছে, এবার সাদা খাতার উপর পেন্সিল রেখে দেখছে কার মুখ কত সরু। সে দেখলো কি, পেন্সিলের মুখ যত সরু হচ্ছে খাতায় তত ছোট দাগ করা সম্ভব হচ্ছে। এই ছোট ছোট দাগ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এতই কম যে সাধারণভাবে মাপা যায় না, একে বলে ছোট। এই ছোট দাগগুলোকে বলে বিন্দু। তাহলে আমরা প্রথম কথা বিন্দু কাকে বলে বুঝবো। তাহলে এখান থেকে বিন্দু কাকে বলে একটা আলোচনা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে কি, যে সমস্ত ছোট ছোট দাগ যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এতই কম যে সাধারণভাবে মাপা যায় না, তার মানে নেই বললেই হয়। তাহলে আমরা লিখবো কি, বিন্দু কাকে বলে, কি লিখবো, যে ছোট ছোট দাগ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই বা সাধারণভাবে মাপা যায় না, যাই আমরা লিখতে পারি, সেই ছোট দাগগুলোকে বলবো বিন্দু। তাহলে আমরা বিন্দু কাকে বলে কমপ্লিট করে ফেললাম। তারপরে দেখো, পেন্সিল দিয়ে 4টি বিন্দু আঁকা হয়েছে, নাম দেয়া রয়েছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু, এ বি সি ডি। তো এবার আমরা এই বিন্দু আর কোথায় পাবো দেখি। দেখো, বিন্দু আমরা কোথায় পাবো সেটাই পরে আসছি, কিন্তু তার আগে একটা জিনিস ভালো করে খেয়াল করো, যে দেখো এখানে একটা 4টে বিন্দু আমরা পাচ্ছি, একটা বর্গক্ষেত্র টাইপ হয়েছে, ঠিক আছে। তো খাতার পাতায় 4টি ধার 4টি বিন্দুতে মিলেছে, এ একটা, এ একটা, এ একটা, এ একটা মিলেছে। এই বিন্দুগুলো হচ্ছে এ বি সি ডি। দেখো, এ একটা মিলেছে, এ একটা ধার এসে, এ একটা ধার এসে একটা বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এরকম ভাবে এই 4টি বিন্দু আমরা পাচ্ছি। কি কি, এ বি সি ডি, ঠিক আছে। তো এটাকে খাতার পাতা যদি আমরা ধরি, তাহলে আমরা এরম ভাবেই পাবো। তারপরে দেখো, বলেছে এই পোস্ট কার্ডের 4টি কোণায় 4টি ড্যাশ দেখছি। তাহলে এখানে 4টি কোণায় 4টি কি, আমরা যদি এখানে পোস্ট কার্ডটা দেখি, তাহলে এইখানে একটা সরল লেখা এবং এই একটা সরল লেখা। তাহলে দুটো সরলরেখা একটা স্থানে মিলিত হয়েছে, তাহলে এই একটা বিন্দু দেখতে পাচ্ছি। ঠিক একই রকমভাবে এই সরলরেখা বা এই ধারটি আর এই ধারটা বা একটি সরলরেখাংশ কি করতে এখানে মিলিত হয়েছে, এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এখানে একটা বিন্দু পেয়েছি, এখানে একটা বিন্দু পাচ্ছি, এখানে একটা বিন্দু পাচ্ছি, এখানে একটা বিন্দু পাচ্ছি। তাহলে 4টি বিন্দু দেখতে পাচ্ছি। আবার 4টি ধার দেখেছি, ধারগুলো দেখো, একটা, দুটো, তিনটে, 4টে, ঠিক আছে। তারপরে দেখো আলোচনা কি করেছে, যে একটি সাদা কাগজ নিয়ে ভাঁজ করে খুলে দিলাম, ঠিক আছে। একটি সাদা কাগজ নিয়ে ভাঁজ করে খুলে দিলাম, ভাঁজ বরাবর দেখো কি পেলাম, একটা রেখা পেলাম। তো রেখার দুই প্রান্ত বিন্দু এ বি যদি নির্দিষ্ট থাকে, একটা খেয়াল রাখতে হবে, এই একটা ইম্পর্টেন্ট জিনিস আবার আলোচনা করছি, রেখার দুই প্রান্ত বিন্দু এ এবং বি নির্দিষ্ট থাকলে তাকে রেখাংশ বলবো। তো একটা সরলরেখা সম্পূর্ণ আমরা যদি দাগ দিয়ে থাকি, তাহলে যদি আমি নির্দিষ্ট করে রাখি যে এইখানে এই বিন্দুটা আর এখানে এই বিন্দুটা, আমি যদি সরলরেখাটাকে একটু বাড়িয়ে দিই, দিয়ে যদি আমি এখানে নির্দিষ্ট করে এখানে একটু নির্দিষ্ট করি আর এখানে একটু নির্দিষ্ট করি, তাহলে এ বিটা হচ্ছে কিন্তু সরল রেখাংশ, ঠিক আছে। তো দেখো, আমি এটা একটু আঁকিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো, এরকম একটা রেখা আমরা আঁকবো। একে যদি এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, তো এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। তাহলে এ বি কিন্তু একটা কি, এই যে এ আর বি, এটা কি, তাহলে রেখাংশ, রেখার অংশ। রেখাটা এই যে সম্পূর্ণটা একটা রেখা, তার নির্দিষ্ট করে যদি নাম দিই এই যে বি, তাহলে এ বিটা একটা রেখাংশ। তাহলে আমরা লিখব এ বি রেখাংশ, ঠিক আছে। 162 পেজে আমরা মোটামুটি সব কমপ্লিট করে ফেললাম। তাহলে কি কি পেলাম আমরা, দেখো, যে সমস্তগুলো ইম্পর্টেন্ট জিনিস বা গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো হচ্ছে আমরা দেখলাম। বিন্দু, বিন্দু হচ্ছে ছোট ছোট দাগ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এতই কম যে সাধারণভাবে মাপা যায় না, বা এটাও বলা যেতে পারে যে যে সমস্ত ছোট ছোট দাগের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, সেগুলোকে আমরা, সেই ছোট ছোট দাগগুলোকে আমরা বলবো বিন্দু, ঠিক আছে। তাহলে বিন্দু থেকে প্রশ্ন আসলে বলতে পারে বিন্দু ড্যাশ ড্যাশ ড্যাশও নেই, তাহলে লিখবো কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, ঠিক আছে। তারপরে দেখো, 4টি খাতার পাশ ধারগুলো কিন্তু 4টি বিন্দুতে মিলিত হয়েছে, পোস্ট কার্ড দিয়েও দেখানো হয়েছে, 4টি ধার 4টি বিন্দুতে মিলিত হয়েছে। আর রেখাংশ কি বললাম, যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে দুটি প্রান্ত বিন্দু এ আর বি যদি নির্দিষ্ট থাকে, তখন তাকে রেখাংশ বলবো।
ঠিক আছে। তারপরে দেখো 163 পেজে কি বলছে, যে একটা আলোচনা রয়েছে, আমরা আলোচনা করছি গুরুত্বপূর্ণগুলো, সেগুলো বলে দেবো বারবার, এই জন্য ভালো করে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। এবার বলছে যে কোনো দুটো বিন্দু পি ও কিউ বিন্দু নিলাম, দেখো পি আর কিউ বিন্দু নেওয়া হয়েছে। এবার পি কিউ পেন্সিল দিয়ে যোগ করে অনেকগুলো রাস্তা পেলাম। দেখো এই পি আর কিউ বিন্দু থেকে, যে পি থেকে যদি আমি কিউ বিন্দুতে যাই তো বিভিন্ন রকমভাবে যাওয়ার রাস্তা আছে। একটা হচ্ছে সোজা সরলরেখা বরাবর যেতে পারে, তারপরে দেখো উপর দিয়ে একটা দাগ টানা হয়েছে বিভিন্ন রকমভাবে, তারপরে আবার একটা দাগ টানা হয়েছে বিভিন্ন রকমভাবে, ঠিক আছে। নিচে দিয়েও ঠিক এরকমভাবে দুটো ভিন্ন রকমভাবে দাগ টানা রয়েছে। তো এখানে বলছে সবচেয়ে ছোট রাস্তাকে, অর্থাৎ পি থেকে কিউ বিন্দুতে যাওয়ার জন্যে সবচেয়ে ছোট, অর্থাৎ সরলরেখা বরাবর গেলেই কিন্তু আমরা কি পাবো, সবচেয়ে ছোট রাস্তা। কিন্তু বেঁকে যদি যাই তাহলে কিন্তু আমরা দৈর্ঘ্যটা একটু বেশি হবে। তো দেখা যাক আমরা কি বুঝলাম, জাস্ট ছোট রাস্তা কোনটা সেটা বুঝলাম। তো এই পিকিউ যে রাস্তা, এটা হচ্ছে সরল রেখাংশ, ঠিক আছে। সরল রেখাংশ হচ্ছে পিকিউ, এটা হচ্ছে সরল রেখাংশ। তো আমরা কতগুলো নাম দেওয়া রেখাংশ বিন্দু রয়েছে সেগুলো আমরা এখন দেখব। দেখো তো বলছে এই একটা দেখতে পাচ্ছি, এখানেও একটা দেখতে পাচ্ছি, এখানে দুটো দেখতে পাচ্ছি। তো বলেছে ছবিতে প্রান্ত বিন্দু বা কৌণিক বিন্দু, মানে প্রান্তে রয়েছে যে সমস্ত বিন্দু। দেখো এখানে একটা প্রান্ত 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 বা কোণা, হ্যাঁ কোণায়, এখানেও তাই, দেখো প্রান্তে 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 বা কোণায় কোণায় রয়েছে, ঠিক আছে। এখানেও প্রান্তে প্রান্তে রয়েছে, এখানেও প্রান্তে প্রান্তে রয়েছে। তো আমরা ছবিতে প্রান্ত বিন্দু বা কৌণিক বিন্দু যেগুলো পাচ্ছি সেগুলো আমরা লিখব। তাহলে এখানে আয় একটা লেখা রয়েছে, আমরা লিখছি, দেখো আই লেখা রয়েছে। তারপরে দেখো কি লেখা রয়েছে, আমরা লিখছি, দেখো আয়ের পরে দেখতে পাচ্ছি কি লিখব, আই আই জে আর এল। তাহলে আই জে আর এল। তারপরে এখানে দেখতে পাচ্ছি কি এইচ জি ই এফ, মানে ই এফ জি এইচ লেখা যায়। তাহলে লেখো ই এফ জি এইচ। তারপরে দেখো আরও লেখা যায়, এ লেখা যায়, বি লেখা যায়, সি ডি লিখবো। তাহলে আমরা লিখবো এ বি সি ডি, এভাবেও লেখা যায়, ঠিক আছে। তাহলে এগুলো হয়ে গেল আমাদের প্রান্ত বিন্দু বা কৌণিক বিন্দু। তারপরে দেখো লেখা রয়েছে সরল রেখাংশ পেলাম। সরল রেখাংশ দেখো আই এল, এ একটা সরল রেখাংশ। তারপরে দেখো এল আর একটা সরল রেখাংশ, আর জে একটা সরল রেখাংশ, জে আই একটা সরল রেখাংশ। তাহলে আমরা এগুলো লিখব। তাহলে দেখো সরল রেখাংশ কি পাচ্ছি, কি বললাম, আই এল, তারপরে দেখো এল আর, তারপরে দেখো আর জে, তারপরে দেখো জে আই, ঠিক আছে, জে আই। তারপরে দেখো এইচ জি, তারপরে ই এফ, তারপরে দেখো এ বি, তারপরে দেখো সি ডি, ঠিক আছে। তারপরে দেখো, তাহলে এইভাবে আমরা রেখাংশগুলো লিখব, ঠিক আছে, রেখাংশগুলো লিখেছি। তারপরে দেখো এখানে বলেছে এবার বিভিন্ন সরলরেখাংশ আঁকি। দুটি বিন্দু এ বি নিলাম, এ আর বি নেওয়া হয়েছে, এ বি যোগ করে এ বি এবং বি এ সরলরেখাংশ পেলাম। তাহলে এ বি এবং বি এ সরলরেখাংশ পেলাম। এবার প্রান্তবিন্দু দুই প্রান্তে যত খুশি বাড়িয়ে দিলাম, এদিকে বাড়িয়ে দিলাম, এদিকেও বাড়িয়ে দিলাম, যত খুশি, যাই হোক। তাহলে বলছে একটি রেখা পেলাম যার কোনো প্রান্তবিন্দু নেই, অর্থাৎ এই যে রেখাটা আমরা পাচ্ছি এর কোনো প্রান্তবিন্দু নেই, এটি সরলরেখা। তাহলে লিখি কি, এইভাবে একটা লিখবো এই অবধি, আর এটা যেহেতু শেষ নেই তাই এই অবধি দিয়ে শেষ করা হয়েছে, সেই জন্য এ বি একটা এভাবে দেওয়া হয়েছে। এবার যে গুরুত্বপূর্ণ যে বিষয় দেখো, এটা হচ্ছে সরল রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ বা উচ্চতা নেই। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় দাগ দেওয়া রয়েছে, ভালো করে দেখো, আবারও বলছি, সরল রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ বা উচ্চতা নেই। তাই সরল রেখাংশ একমাত্রিক। একমাত্রিক মানে দৈর্ঘ্য আছে তাই একমাত্রিক, প্রস্থ বা উচ্চতা নেই, সুতরাং সরল রেখাও কিন্তু একমাত্রিক। তাহলে আমরা কিন্তু যদি বলে সরল রেখা একমাত্রিক ব্যাখ্যা করো, তাহলে উত্তর হয়ে যাবে সরল রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ বা উচ্চতা নেই,
তাই সরল রেখাংশ একমাত্রিক। উত্তর কমপ্লিট। ঠিক আছে, আবার শূন্যস্থানও দিতে পারে, সরল রেখাংশে কেবলমাত্র ড্যাশ আছে, ড্যাশ বা ড্যাশ নেই। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? সরল রেখাংশে কেবলমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ বা উচ্চতা নেই। ঠিক আছে, আবার প্রশ্ন দিতে হবে সরল রেখাংশ একমাত্রিক কেন? সুতরাং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা লিখবো সরল রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ বা উচ্চতা নেই, তাই সরল রেখাংশ একমাত্রিক। তাহলে 163 পেজ এটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 164 পেজ বলছে একটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি। তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। একটি বিন্দু দিয়ে, এই জায়গায় একটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি। তাহলে এই বিন্দুটা দিয়ে বিভিন্ন মানে অসংখ্য সরলরেখা যায়, একটা 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 একটা। সুতরাং আমরা লিখতে পারি, দেখছি ও বিন্দু দিয়ে, বিন্দুটার নাম ও দিয়েছে, ও বিন্দু দিয়ে এ বি সি ডি ই এফ, দেখো এগুলো সব তো যেগুলো সরল সরল লেখা। ঠিক আছে, তাই বলেছে এ বি সি ডি ই এফ মানে অসংখ্য সরলরেখা আঁকতে পারি, প্রচুর, যত খুশি আঁকা যায়। তাই একটি খুব ইম্পর্টেন্ট, তাই একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে লেখা রয়েছে। দেখো আবারও দেখাচ্ছি তোমাদের যে একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়, অসংখ্য হবে। ঠিক আছে, তারপরেরটাও খুবই ইম্পর্টেন্ট, একটি নির্দিষ্ট বিন্দুতে যে সকল সরলরেখা আঁকা হয় তারা সমবিন্দু সরলরেখা। তাহলে এই যে সরলরেখাগুলো হচ্ছে কিন্তু সমবিন্দু সরলরেখা। কেন? কারণ একটা বিন্দু দিয়ে সমস্ত সরলরেখাগুলোই গেছে, তাই আমরা লিখব যে সমবিন্দু সরলরেখা। আবারও দেখো ভালো করে, সমবিন্দু সরলরেখা কাকে বলবো? মুখস্থ রাখতে হবে, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা হয় তারা সমবিন্দু সরলরেখা। তাহলে এগুলো সব সমবিন্দু সরলরেখা। ঠিক আছে, বুঝিয়ে দিলাম। তাহলে তারপরে দেখো কি বোঝাবো, ইম্পর্টেন্ট দুটো জিনিস হয়ে গেল। তারপরে দেখো, তারপরে রয়েছে এ ও বি বিন্দু দিয়ে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। তাহলে এ আর বি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যায়, তৈরি করা যায়। তো তিনটি বিন্দুতে কতগুলো সরলরেখা আঁকা যায় এবার দেখবো। তিনটি বিন্দুতে দেখো একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু, তাহলে তিনটি বিন্দু দিয়ে কিন্তু দেখো তিনটি বিন্দু কিন্তু একই সরলরেখা থাকতে পারে। তাহলে দেখো তিন বা তিনের বেশি বিন্দু যারা একই সরলরেখা তাকে সমরেখ বিন্দু বলবো। তাহলে সমরেখ বিন্দু কাকে বলবো? তিন বা তিনের বেশি বিন্দু যারা একই সরলরেখায় রয়েছে তাদের সমরেখ বিন্দু বলবো। দেখো সমরেখ বিন্দু, একটা রেখার পরে, সমান রেখার পরে তিনটি বিন্দু রয়েছে, তার বেশি থাকতে পারে, এখানে থাকতে পারে বিন্দু একটা, এখানে থাকতে পারে, যত খুশি বিন্দু দেওয়া যায়। তাহলে একে বলবো সমরেখ বিন্দু, খুব ইম্পর্টেন্ট। আবার দেখো যে সকল বিন্দু একই সরলরেখায় নেই, এই একটা বিন্দু এই একটা বিন্দু এই বিন্দু, এটা কিন্তু একই সরলরেখায় নেই। দেখো দুটো করে সরলরেখা একটা করে বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, তাহলে তাদের কি বলবো? যে সকল বিন্দু একই সরলরেখায় নেই তারা অসমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু, খুব ইম্পর্টেন্ট। তাহলে তিনটি অসমরেখ বিন্দুর অন্তত দুটি দিয়ে সর্বাধিক একটি সরলরেখা আঁকতে পারি। দেখো এই একটা বিন্দু আর একটা বিন্দু, তাহলে একটি সরলরেখা আঁকা হয়েছে। আবার দেখো এই একটা বি বিন্দু একটা সি বিন্দু, এই দুটো বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা হয়েছে। আবার দেখো এই একটা বিন্দু একটা বিন্দু, তাহলে এই দুটো বিন্দু দিয়ে একটি সরলরেখা টানা হয়েছে। তাহলে কিন্তু আমরা 164 পেজে মোটামুটি যে সমস্ত ইম্পর্টেন্ট জিনিস আমরা বুঝে ফেললাম, দেখে ফেললাম। ঠিক আছে, এরপরে দেখো আমরা যাচ্ছি 165 পেজে। তারপরে দেখো কি বলছে, তারপরে বলছে এবার চারটি, মানে 165 পেজে এসেছি আমরা, এবার চারটি সমরেখ ও অসমরেখ বিন্দু নিয়ে কটি সরলরেখা আঁকতে পারি দেখি। দেখো সমরেখ বিন্দুগুলো রয়েছে, তাহলে সমান রেখা, অর্থাৎ আমি যদি এখানে সরলরেখা বসাই, অর্থাৎ স্কেল যদি আমরা বসাই, তাহলে দেখো একটা রেখা পাচ্ছি। এই দেখো, এই দেখো, যদি আমরা টেনে দিই, এভাবে টেনে দিই, তাহলে একটা রেখা পাবো, তাই না? সমরেখ বিন্দু, তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে? সমরেখ বিন্দু হয়ে যাচ্ছে, সমবিন্দু সরলরেখা হয়ে যাচ্ছে। তবে দেখো অসমরেখ বিন্দু রয়েছে, দেখো টানছি আমরা, এখানে টেনে বলে দিচ্ছি কিভাবে রয়েছে। এখানে রয়েছে এ, এখানে বি, এখানে এখানে ডি বলছে, আর এখানে সি বলছে। হ্যাঁ, তো আমরা টানবো, এখানে টানা আছে, এখানে নাম দিয়ে দিই এ বি সি ডি, এ বি সি ডি। তাহলে টানায় আছে বি আর ডি, টানা আছে। ঠিক আছে, বি আর ডি টানা আছে, টানা আছে। তারপরে দেখো আমরা কি কি টানবো। দেখো আমরা আরটা টানতে পারি, একটা এসি টানতে পারি, এসি টানতে পারি। ঠিক আছে, তারপরে দেখো ডিসি টানতে পারি, ডিসি টানতে পারি। তারপরে দেখো বিসি টানতে পারি, বিসি টানতে পারি। তারপরে কি টানতে পারি? এবি টানতে পারি। তারপরে দেখো এডিও টানতে পারি।
তাহলে এই কটা সরলরেখা আমরা টানতে পারি, এইভাবে টানতে পারি। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6টা সরলরেখা এভাবে টানা যেতে পারে। তাহলে এখানে আমরা তাহলে আমরা দেখো এগুলো টেনে দিলাম। এবার দেখো বলছে পাঁচটি সমরেখা ও অসমরেখ বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি দেখি। তাহলে এটা আমরা দেখবো। এবার দেখো, তাহলে দেখো বলছে 5টি সমরেখা, তাহলে 5টি সমরেখা আমি বিন্দু টানছি সমান রেখো, তাহলে একই রেখা বরাবর টানতে হবে 3 4 5টা। তাহলে আমি লিখছি এখানে যদি টেনে দিই, দেখো একই সরলরেখার পরে চলে গেছে। ঠিক আছে, তাহলে একটি হবে এখানে 5টি দিয়ে, তাহলে কি হচ্ছে, একটি হচ্ছে 5টি সমরেখ দিয়ে একটি বিন্দু, আর অসমরেখ বিন্দু দিয়ে দেখো অনেকগুলো টানা যাবে। আমি 5টি অসমরেখ বিন্দু দিচ্ছি, 1 2 3 4 মনে করো 5। তাহলে এখান থেকে আমি একটা টানতে পারি, 1 2 3 4 5 6 7 8 9, এরকম প্রচুর অসংখ্য টানা যাবে। ঠিক আছে, তারপরে দেখো একই তলে দুটো সরলরেখা সর্বাধিক একটি বিন্দুতে ছেদ করতে পারে। তাহলে আমরা একে দেখিয়ে দিচ্ছি। একই তলে দুটো সরলরেখা, দেখো একই তলে দুটো সরলরেখা, মনে করো একটা সরলরেখা আর একটা সরলরেখা, তাহলে একটি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, একটি বিন্দুতে। তারপরে দেখো বলছে একই তলে 3টি সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করবে? 3টি হবে। কিভাবে দেখো একে দেখাচ্ছি। মনে করো এ একটা সরলরেখা, এ একটা সরলরেখা, একটা সরলরেখা, তাহলে একটা বিন্দু, দুটো বিন্দু, 3টে বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তারপর দেখো একই তলে 4টি সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করবে? 5টি। 5টি দেখো আমরা একে দেখাচ্ছি। দেখো বলছে একই তলে 4টি সরলরেখা সর্বাধিক 5টি। 4টি সরলরেখা দেখো আমরা আঁকছি, মনে করো এই এই দুটো সরলরেখা হলো 3টে 4টে। ঠিক আছে, 4টি সরলরেখা, তাহলে কটা ছেদ করছে দেখো, 1 2 3 4 5টি, তাহলে 5টি বিন্দুতে ছেদ করছে। একে দেখালাম। এবার দেখো বিভিন্ন রকম রেখা দেই, রেখা তো আরো প্রচুর রকম রয়েছে, সেগুলো আমরা কি কি দেখব। দেখো দেখো এগুলো ধার, এই একটা ধার টেবিলের, একটা ধার, একটা ধার, এগুলো ধার। তাহলে ধারগুলো যেখানে বিন্দু যেখানে মিলিত হচ্ছে দুটি ধার, সেগুলোকে বলা হচ্ছে কিন্তু একটা কৌণিক বিন্দু বা প্রান্ত বিন্দু। ঠিক আছে, এগুলো সব প্রান্ত বিন্দু। তাহলে উপরের টেবিলে দুটো পাশাপাশি ধার একটি বিন্দুতে ছেদ করেছে, এই ধারগুলো একটি বিন্দুতে ছেদ করেছে, ধারগুলো একটি বিন্দুতে ছেদ করেছে, একটা বিন্দু একটা বিন্দু। টেবিলের উপরের তলে 4টি ধার, তাহলে 1 2 3 4টি ধার। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। এই ধারগুলো শুধুমাত্র দৈর্ঘ্য আছে, সাধারণত প্রস্থ বা চওড়া মাপা যায় না, তাই এই ধারগুলোকে সরলরেখা বলবো। তাহলে সরলরেখা কাকে বলে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে সমস্ত ধারগুলোর দৈর্ঘ্য আছে শুধুমাত্র, সাধারণভাবে প্রস্থ মাপা যায় না, তো এই ধারগুলোকে বলবো সরলরেখা। ঠিক আছে, পাশের পাথরের ধার কিন্তু পুরো টেবিলের ধারের মতো নয়। দেখো পাথরের ধার কিন্তু দেখো এরকম এরকম একটা রয়েছে, তারপরে আবার বেঁকে বুকে এরকম হয়েছে, আবার এরকম হয়েছে। তো এইগুলো যেহেতু মানে বেঁকে বেঁকে প্রবাহিত হয়েছে বা গেছে, তাই এগুলোকে বক্ররেখা বলবো। টেবিলের ধার বা বইয়ের ধার সরলরেখা, টেবিলের ধার কিন্তু সেরকম সমানভাবে রয়েছে, এবং বইয়ের ধারগুলো তোমরা দেখবে সমান রয়েছে, তাই এগুলো হচ্ছে সরলরেখা। ঠিক আছে, আর আর এই পাথরের ধারগুলো এবড়ো খেবড়ো বা বিভিন্ন দিকে এঁকে বেঁকে প্রবাহিত হয়েছে, তাই এগুলোকে বলবো বক্ররেখা। তাহলে দেখো আমরা খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা জানলাম, সেটা হচ্ছে দেখো এটা কিন্তু মনে রাখতে হবে, রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নেই, আর রেখা দুই রকম, সরলরেখা আর বক্ররেখা। তাহলে 165 কিন্তু আমাদের শেষ হয়ে গেল। তাহলে দেখো 166 পৃষ্ঠায় আমরা কি পাচ্ছি দেখতে, যেগুলো আমরা ইম্পর্টেন্ট বলছি সেগুলো কিন্তু খুব ভালোভাবে মন দিয়ে দেখবে, সেগুলো আমরা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো সরলরেখার একটি বিন্দু থেকে অপর একটি বিন্দু যেতে কোনো দিক পরিবর্তন করতে হয় না। অর্থাৎ সরলরেখা এমনই একটা রেখা, সরল সোজাসুজি যায়, কোনো রকম দিক পরিবর্তন করতে হয় না। তাহলে সরলরেখার একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে যেতে কোনো দিক পরিবর্তন করতে হয় না।
তাহলে এটা সরলরেখার ডেফিনিশন বা সংজ্ঞাতেও কিন্তু লেখা যেতে পারে, যে রেখা কোনো দিক পরিবর্তন না করে এগিয়ে চলে তাদের আমরা কি বলবো, সরলরেখা বলবো। ঠিক আছে, তাহলে এ বি একটি সরলরেখা, এই যে এ বি, এখান থেকে একটা রেখার পরে রেখাংশের মধ্যে একটা দাগ দেওয়া রয়েছে বিন্দু এ বি দিয়ে, তাই এ বি একটা সরলরেখা আঁকা হয়েছে। তারপরে দেখো বক্ররেখার উপর একটি বিন্দু থেকে ওই রেখা বরাবর অপর বিন্দুতে যেতে ক্রমাগত দিক পরিবর্তন করতে হয়। তাহলে বক্ররেখা কিন্তু সরলরেখার মতো নয়, কি করতে হয়, বক্ররেখা কিন্তু যখন যা সামনে এগিয়ে যায় ক্রমাগত দিক পরিবর্তন করে। দেখো এরকম বেঁকে 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 দিক পরিবর্তন করতে করতে চলেছে। তাই বক্ররেখা কিন্তু হবে কি, বক্ররেখার উপর একটি বিন্দু থেকে ওই রেখা বরাবর অপর বিন্দুতে যেতে ক্রমাগত দিক পরিবর্তন করতে হয়। তাহলে এটা কিন্তু এই যে সি আর ডি দেওয়া হয়েছে, সি আর ডিতে কিন্তু দেখো ক্রমাগত দিক পরিবর্তন করতে হয়েছে। হ্যাঁ, তাহলে সিডি একটি বক্ররেখা, কিন্তু এই যে সরলরেখা আর বক্ররেখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বক্ররেখা সর্বদা বেঁকে প্রবাহিত হবে, আর সরলরেখা কিন্তু কোনো দিক পরিবর্তন না করে সামনে প্রবাহিত হবে, ঠিক আছে, পরিবর্তন করে না। এবার দেখি দুটি বিন্দু দিয়ে কতগুলো বক্ররেখা আঁকতে পারি। তাহলে দুটি বিন্দু দিয়ে কিন্তু অসংখ্য বক্ররেখা আঁকা যায়। কিরকম দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দুটি বিন্দু আমি এখানে দিচ্ছি তোমাদের দেখিয়ে। মনে করো এ একটা বিন্দু আর এ একটা বিন্দু, তাহলে এ একটা সরলরেখা আঁকা যায়, এইভাবে আঁকা যায়, এভাবে আঁকা যায়, এইভাবে আঁকা যায়, মানে যত ইচ্ছা তত। আমি আবার এইভাবে করতে পারি, মানে অসংখ্য। হ্যাঁ, তাই আমরা লিখেছি কিন্তু অসংখ্য বক্ররেখা আঁকা যায়। আবার দুটি বিন্দু সংযোজক রেখাংশগুলোর মধ্যে ক্ষুদ্রতম হল সরলরেখা। এই লাইনটার মানেটা আমরা বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। এই লাইনটার মানে কি বলেছে, দুটি বিন্দুর সংযোজক রেখাংশগুলোর, দেখো দুটো বিন্দু, এই একটা বিন্দু এখানে বুঝিয়ে দিই, এই একটা বিন্দু আর একটা বিন্দু, একে সংযোগ করতে হলে দেখো কিভাবে সংযোগ করা যায়। মনে করো আমি এখানে পরিষ্কার করে করে দিচ্ছি, একটা বিন্দু আর একটা বিন্দু, ঠিক আছে, এই তো দুটো বিন্দু। এই দুটো বিন্দুকে কত রকমভাবে সংযোগ করা যায়। তো এইভাবে সংযোগ করা যায়, এইভাবে সংযোগ করা যায়, এইভাবে সংযোগ করা যায়, ঠিক উল্টোভাবে এইভাবে সংযোগ করা যায়, এইভাবে সংযোগ করা যায়, এইভাবে সংযোগ করা যায়, যাই তো। কিন্তু এই যে এগুলো কিন্তু সব সংযোজক সরলরেখা, সংযোজক অর্থাৎ জয়েন করছে, যুক্ত করছে, সংযোজক। হ্যাঁ, এগুলো সব কিন্তু সংযোজক। কিন্তু সবচেয়ে এইখান থেকে যদি সরলরেখা বরাবর এই বিন্দুতে যাওয়া যায়, ভালো করে দেখো, আমরা যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে সরলরেখা যোগ করি, তাহলে কি বলেছে দেখো, তাহলে কি বলেছে, ক্ষুদ্রতম। তাহলে এখান থেকে সরলরেখা বরাবর এই বিন্দুতে আসতে সবচেয়ে কম দৈর্ঘ্যের রেখা হচ্ছে এই সরলরেখাটা। তাছাড়া অন্য কোনো রেখায় যদি সংযোগ করি না কেন, তার দৈর্ঘ্য কিন্তু এই সরলরেখার চেয়ে অবশ্যই বেশি হবে। তাহলে আমরা কি দেখলাম দেখো, যদি আমি একদম কাছাকাছি যাই, দেখো কাছাকাছি, তাও কিন্তু এই সরলরেখার চেয়ে এই রেখার দৈর্ঘ্য কিন্তু অবশ্যই বেশি হবে। ঠিক আছে, তাহলে সরলরেখা হচ্ছে দুটো বিন্দুর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্যের একটা রেখা। তাহলে আমরা লিখলাম, বুঝিয়ে দিলাম, দেখো দুটো বিন্দুর সংযোজক রেখাংশগুলোর মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে সরলরেখা, বোঝা গেল। তারপরে দেখো আবার একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, যদি দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে তবে তারা কটি বিন্দুতে ছেদ করে, দুটি। দেখো দেখিয়ে দিচ্ছি, এটাও ইম্পর্টেন্ট। দেখো দুটি বিন্দুতে ছেদ করবে, এই এই, তাহলে দুটি মানে সরি দুটি সরলরেখা কটি বিন্দুতে ছেদ করছে, একটি বিন্দুতে ছেদ করছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, একটি, ঠিক আছে, একটি বিন্দুতে ছেদ করছে। তারপর বইতে কি বলেছে দেখো, দুটো বক্ররেখাংশ পরস্পরকে ছেদ করলে কতগুলো বিন্দুতে ছেদ করবে দেখি। দেখো এই যে একটা রেখাংশ বেঁকে বেঁকে প্রবাহিত হয়েছে, আর এ একটা রেখাংশ, তার বক্ররেখাংশ বেঁকে প্রবাহিত হয়েছে। তাহলে ছবি দেখে ছেদ বিন্দুগুলো গোল করি ও গুণে দেখি। তাহলে ছবি দেখে দেখো, এখানে দেখতে পাচ্ছি একটা বিন্দুতে মিলেছে দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে এখানে দুটো বক্ররেখাংশ পরস্পর কটি বিন্দুতে ছেদ করেছে, ছটি বিন্দুতে। কিন্তু একটা জিনিস দেখো, এরা যদি সবসময় বয়েই চলে, যদি না থামে, ছটাতে না থামলো, চলেই গেল চলেই গেল, বয়েই গেল বয়ে গেল, তাহলে দুটো বক্ররেখা পরস্পর ছেদ করলে কিন্তু সর্বাধিক অসংখ্য বিন্দু ছেদ করতে পারে। এখানে দেখিয়েছে ছটা, এইটুকুর মধ্যে তো ছটা আমরা লিখে গুনে গুনে দিলাম। কিন্তু যদি এরা বয়ে বয়ে চলতেই থাকে, তাহলে কিন্তু অসংখ্য বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? তাহলে এটাই ইম্পর্টেন্ট কিন্তু। এবার দেখো আমাদের এখনও কিন্তু 163 পেজ শেষ হয়নি, লাস্টে বলছে, তো যেগুলো আমি ইম্পর্টেন্ট বলে দিলাম, জাস্ট এগুলো এবার আলোচনা করছি, আলোচনাগুলো দেখে নাও। আফতাব ও ফরিদা ঠিক করলো যে তারা বিভিন্ন সরলরেখা আঁকবে। আফতাব একটি উঁচু টেবিলে এবং ফরিদা একটি নিচু টেবিলে আঁকতে বসলো। দেখো আফতাব এঁকেছে
আফতাবের আঁকা ছবি আমরা 1 নম্বর 2 নম্বর দুটো ছবি এঁকেতে দেখতে পাচ্ছি। এবার আমরা চলে যাব 167 নাম্বার পেজে। ঠিক আছে, দেখো কি বলেছে, দেখো 1 নম্বর ছবিতে ড্যাশটি ছেদবিন্দু পেলাম। কটি ছেদবিন্দু দেখো আমি গুনে দিচ্ছি, কটি ছেদবিন্দু আফতাবের এই ছবি এঁকেছে 1 নম্বরে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টি, তাহলে 5টি ছেদবিন্দু পেলাম, এখানে 5টি ছেদবিন্দু পেলাম। কিন্তু 2 নম্বর ছবিতে ছেদবিন্দু পেলাম না। দেখো 2 নম্বর ছবিতে কি কোনো ছেদ করেছে? না, পাশাপাশি দুটো রেখা রয়েছে, ছেদ করেনি কিন্তু। তাই বলেছে 2 নম্বর ছবিতে কিন্তু ছেদবিন্দু পেলাম না। ঠিক আছে, যদি একই সমতলে দুটো সরলরেখা পরস্পর কখনো ছেদ না করে তারা সমান্তরাল সরলরেখা। খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। আবার দেখো আবার বলছি, যদি একই সমতলে দুটি সরলরেখা পরস্পরকে কখনো ছেদ না করে তারা সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, দেখো এরা কিন্তু ছেদ করেনি, সমান্তরাল সরলরেখা। দেখো এই একটা পাশাপাশি চলে গেছে, এই একটাও পাশাপাশি, দুটোর পাশাপাশি দুটো চলে গেছে, সমান দৈর্ঘ্য রেখে দুটো চলছে, তাহলে এটাকে সমান্তরাল সরলরেখা বলবো। যেরকম আমরা যদি একটু উদাহরণ দিই ভালো করে বুঝতে পারবে। আমরা রেল লাইনের লাইনগুলো দেখতে পাচ্ছি, এটাকে যদি একটা লাইন ধরি, এই পাশে একটা লাইন ধরি, এরা দুটো কিন্তু পরস্পর সমান্তরাল সরলরেখা, এটা কিন্তু ছেদ করে না কখনোই। ঠিক আছে, এটা কিন্তু একটা দূরত্ব মেপেই চলে। ঠিক আছে, তো এই সমান্তরাল সরলরেখা হয়ে গেল। তারপরে দেখো বলেছে ফরিদার আঁকা ছবি। ফরিদা কি এঁকেছে? 1 নম্বর ছবি এটা এঁকেছে, 2 নম্বর ছবি এঁকেছে। তাহলে ফরিদার ছবি ছেদবিন্দু গোল দাগ দিই। তাহলে ফরিদার 1 নম্বর ছবি আঁকা 1 নম্বর ছবিতে কটি ছেদবিন্দু পেলাম? 1টা 2টো 3টে। ঠিক আছে, তাহলে কটি পেলাম দেখো, তাহলে 1টা 2টো 3টি। তাহলে ফরিদার 1 নম্বর ছবিতে কটে পেলাম? 3টি ছেদবিন্দু পেলাম। তাহলে ফরিদার আঁকা 2 নম্বর ছবিতে কোনো কিন্তু ছেদবিন্দু পেলাম না। 2 নম্বর ছবিতে কিন্তু ছেদ হয়নি। দেখো পরস্পর 3টি পরপর সরলরেখা রয়েছে, কিন্তু কেউ কোনো ছেদ করেনি কিন্তু। ঠিক আছে, দেখো পরপর রয়েছে, কেউ ছেদ করেনি। তাহলে তাই 2 নম্বর ছবি সরলরেখাগুলো সমান্তরাল, তাহলে এগুলো সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে দেখো সমান্তরাল সরলরেখা এবং পরস্পরচ্ছেদী সরলরেখা কোনটা আমরা কিন্তু গুরুত্বপূর্ণভাবে বুঝবো। এই দুটো কিন্তু ভালো করে তোমরা বুঝে নাও। দেখো একই সমতলে অবস্থিত 2 বা তার বেশি সরলরেখা যদি পরস্পর মিলিত না হয় সেই সরলরেখাগুলোকে বলবো সমান্তরাল সরলরেখা। তাহলে কি কি? আবার দেখো, একই সমতলে অবস্থিত 2 বা তার বেশি সরলরেখা যদি তারা পরস্পর মিলিত না হয় সেই সরলরেখাগুলো পরস্পর সমান্তরাল সরলরেখা বলবো। যেমন দেখো এই যে 1-এর বেশি, 1 বা 2 বা তার বেশি সরলরেখা কিন্তু কেউ মিলিত হয়নি, এগুলো সব কিন্তু কি? এগুলো কিন্তু সমান্তরাল সরল রেখা। তারপরে দেখো না হলে অসমান্তরাল বা পরস্পরচ্ছেদী সরলরেখা। যদি সরলরেখাগুলো পরস্পর ছেদ করে তবে তারা পরস্পরচ্ছেদী সরলরেখা। তার মানে দেখো যদি ছেদ করে তার মানে দেখো এগুলো ছেদ করেছে, তাই এগুলো সব কিন্তু পরস্পরচ্ছেদী সরলরেখা। এগুলোর মধ্যে সমান্তরাল সরলরেখা খুঁজে দেখি। দেখো আমরা একটু আগে বলেছিলাম যে রেল লাইনের যে লাইনগুলো পাতা হয়েছে, ট্র্যাক লাইন, সেগুলো কিন্তু সমান্তরাল সরলরেখার একটা উদাহরণ। দেখো এরা কিন্তু দুজনের দুটি সরলরেখার মধ্যে, দুটি পাতের মধ্যে, দুটি লাইনের মধ্যে কিন্তু একই দূরত্ব বজায় রেখে চলে সবসময়, তাই ঠিক আছে। তো রেল লাইনের এই যে ট্র্যাক লাইন, এই দুটো কিন্তু সমান্তরাল সরলরেখার উদাহরণ। ঠিক আছে, তারপরে এই পাশের ছবিতেও দেখো একটা স্কেল দেওয়া রয়েছে, রুলার বা স্কেল দেওয়া রয়েছে। এই পাশের যে রেখাংশ বা সরলরেখা আর এই পাশের যে সরলরেখা, এই দুটো কিন্তু পরস্পর সমান্তরাল সরলরেখা, কিন্তু এই দুটো সরলরেখা কিন্তু কখনো মিলছে না। ঠিক আছে, তাই এই পাশের সরলরেখা এবং এই পাশের সরলরেখা কিন্তু পরস্পর সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, বোঝা গেল। তারপরে 168 নম্বর পৃষ্ঠায় দেখো নিচের ঘনবস্তুর মধ্যে সরল রেখাংশ ও বক্ররেখাংশ খুঁজে বার করি। দেখো এই বক্ররেখার সঙ্গে বেঁকে প্রবাহিত হবে। এটা হচ্ছে বক্ররেখা, এটা হচ্ছে বক্ররেখা, এটা একটা বক্ররেখা। আগে বক্ররেখাগুলো দেখিয়ে দিচ্ছি। এগুলো একটা বক্ররেখা। ঠিক আছে, তারপরে দেখো এই কোণা, এইগুলো বক্ররেখা। তারপরে দেখো এইগুলো বক্ররেখা। ঠিক আছে, এই যে বক্ররেখা। আর সরলরেখা হচ্ছে দেখো এই যে বইয়ের ধারগুলো। ঠিক আছে, চেয়ারের এইগুলো, এই যে চারটি, এগুলো সব সরলরেখা। ঠিক আছে, এই সরলরেখা সরলরেখা সরলরেখা, এই দেখো সরলরেখা, এটাও সরলরেখা। ইটের এই পাশগুলো সব সরলরেখা, সব ধারগুলো সরলরেখা। ঠিক আছে, এপাশ ওপাশ সব কিন্তু সরলরেখা। বোঝা গেল। তারপর দেখো বলেছে সরলরেখা আঁকি। তাহলে সরলরেখা আঁকবো। দেখো সরলরেখা আঁকছি।
তাহলে এই একটা সরলরেখা আঁকলাম, স্কেল দিয়ে আঁকবেন তোমরা সরলরেখা। ঠিক আছে, তারপরে কি বলেছে, বক্ররেখা আঁকি। দেখো বক্র রেখা আঁকি, সবসময় বেঁকে প্রবাহিত হবে বক্ররেখা। তাহলে বক্ররেখা এঁকে দেখালাম। তারপরে দেখো বলেছে সমবিন্দু 4টি সরলরেখা আঁকি। সমবিন্দু 4টি সরলরেখা, দেখো তার মানে একটি বিন্দু দিয়ে 4টি আমরা স্কেলের সাহায্য করব, তোমরা স্কেলের সাহায্য করবে কিন্তু। হ্যাঁ, 1, 2, 3টে, এটা কিন্তু একদম রেখা দিয়ে যাবে, বিন্দু যাবে 4টি। ঠিক আছে, তাহলে এই যে সমবিন্দু 4টি সরল রেখা। ঠিক আছে, তারপরে দেখো বলেছে সমরেখ 3টি বিন্দু আঁকি। সমরেখ 3টি বিন্দু, অর্থাৎ 3টি বিন্দু একই লাইন দিয়ে গেছে। এই দেখো স্কেল দিয়ে যোগ করে দেবে তোমরা, এই দেখো। ঠিক আছে, স্কেল দিয়ে যোগ করে দেবে, 3টি বিন্দু একই রেখা দিয়েই গেছে। তাহলে এটাকে বলবো সমরেখ বিন্দু, সমরেখ বিন্দু। ঠিক আছে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, আর একটা বিন্দু, সমরেখ বিন্দু। তারপরে বলছে 2টি সমান্তরাল সরলরেখা আঁকি। তাহলে 2টি সমান্তরাল সরলরেখা পরস্পর তারা কখনো ছেদ করবে না। ঠিক আছে, এই দেখো এই একটা রেখা আর এই একটা রেখা। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দুটোর দৈর্ঘ্য কিন্তু সবসময় সমান হবে। এই দুটোর মধ্যে দৈর্ঘ্য কিন্তু বাড়বে না বা কমবে না। এরা হচ্ছে পরস্পর সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, এই সরলরেখার সমান্তরাল সরলরেখা, এই সরলরেখা, বা এই সরলরেখার সমান্তরাল সরলরেখা হচ্ছে এই সরলরেখা। তাহলে সমান্তরাল সরলরেখা আঁকলাম আমরা, সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, সমান্তরাল সরলরেখা। তাহলে 168 নাম্বার পেজ আমাদের হয়ে গেল। তারপরে দেখো 169 পেজে বলেছে জ্যামিতির বাক্স দেখি স্কেলের সাহায্যে সরলরেখাংশের দৈর্ঘ্য মাপি। তাহলে দেখো একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না, কারণ সরলরেখার ড্যাশ নেই, কি নেই, প্রান্ত বিন্দু নেই, কারণ সরলরেখার শেষ নেই, তাই প্রান্ত বিন্দু নেই। তাই সরলরেখার দৈর্ঘ্য মাপবো, কারণ সরলরেখাংশের 2টি ড্যাশ নির্দিষ্ট, প্রান্ত বিন্দু নির্দিষ্ট। তাহলে সরল রেখাংশের কিন্তু প্রান্তবিন্দু নির্দিষ্ট, কিন্তু সরলরেখার কিন্তু নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই। ঠিক আছে, রেখাংশের আছে, কিন্তু সরল রেখার নেই, কিন্তু রেখার অংশের আছে। অংশ বলতে রেখার যে কোনো একটা অংশ আমরা নির্দিষ্ট করে বলবো অংশ। ঠিক আছে, যেরকম এখানে এ, এখানে বি দিলাম, এটা রেখাংশ। কিন্তু যদি আমি এটা বাড়িয়ে দিই, সরলরেখার কিন্তু শেষ নেই, এর কিন্তু শেষ কোথায় হবে জানি না। তাই এবি সরলরেখাংশের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মাপবো। এবার দেখো আমার স্কেলের সাহায্যে সরলরেখাংশের দৈর্ঘ্য মাপা শিখবো। দেখো আমরা স্কেল তো একটা স্কেলের ছবি দিয়েই দিয়েছে, আমরা এই জন্য নিচ্ছি না। তো স্কেলের এইখানে দেখো, এইখান থেকে এখানে 0, যেখানে 0 রয়েছে সেখান থেকে তোমার বলেছে আমাদের রেখাংশের যে কোনো একটা প্রান্তবিন্দু ধরবো, ধরে একদম বি পর্যন্ত যে পর্যন্ত এসেছে গুনে গুনে দেখবো, এখান থেকে একদম 0 থেকে 1, 2, 3 গিয়ে শেষ হয়েছে। তাহলে এ বি সরলরেখাংশের দৈর্ঘ্য কিন্তু 3 সেন্টিমিটার। এ বি সরলরেখাংশের দৈর্ঘ্য কিন্তু 3 সেন্টিমিটার, যেহেতু পেলাম কি 1, 2, 3, তাই 3 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে বলছে স্কেলের সাহায্যে সরলরেখাংশ আঁকি। ঠিক যেভাবে বলেছি এটাও কিন্তু এঁকেছে। এ আর বি, এর 0-তে বসিয়েছে, বি শেষ হয়েছে গুনে গুনে দেখো 10-এ, তাই লিখতে হবে স্কেলের 10 দাগে পেন্সিলে দিয়ে অপর বিন্দু বি নিয়েছে। তাহলে স্কেল দিয়ে এ ও বি যোগ করে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ পাই। আমরা কিন্তু বারবার বলছি সরল রেখাংশ পাই, সরল রেখা নয়। সরল রেখার মধ্যে সরল রেখাংশ একটি অংশ। ঠিক আছে, তাই এবার বলছে আমরা মেপে দেখলাম যে 0 থেকে 10 অবধি তাহলে এ বির দৈর্ঘ্য কত, এ বি সমান সমান 10 সেন্টিমিটার। বোঝা গেল এ বি সমান সমান 10 সেন্টিমিটার। আমরা স্কেল বা রুলারের সাহায্যে দেখলাম এ বি দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এগুলো কিন্তু সব সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এভাবে করে 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 দেখলো 10 সেন্টিমিটার এসেছে, দাঁড়িয়েছে। তাই এ বি সরল রেখাংশের আমরা কি পেলাম, দৈর্ঘ্য পেলাম 10 সেন্টিমিটার। তাহলে 169 পেজ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 170 পেজে বলেছে 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকি। তোকে স্কেল সাহায্যে ওরা দেখিয়ে দিয়েছে।
দেখো এখান থেকে 0 থেকে ধরতে বলেছে, 0 থেকে ধরেছি, তাহলে 8.5। আমরা এতক্ষণ দেখলাম 1 2 3 4 5 6 7 8 9 10 দেখলাম, এবার কিন্তু 8.5। তাহলে দেখো 8 অব্দি এসেছি, তারপরে দেখো ছোট ছোট দাগগুলো রয়েছে 1 2 3 4 5, দেখো 5, ঠিক আছে। তাহলে এই অবধি এসে থেমেছে। তাহলে এবি দৈর্ঘ্যাংশ, এবি সরলরেখাংশের দৈর্ঘ্য আমরা মাপলাম 8.5, ঠিক আছে। এটাই সেই বলেছে যেভাবে মাপলাম। এবার বলেছে দেখো নিজে করি, স্কেলের সাহায্যে 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ অঙ্কন করি। তাহলে আমরা এতক্ষণ তো বুঝে নিলাম, এবার নিজেরা করবে, তারপরে দেখো আমাদের সঙ্গে মিলিয়ে নেবে যে তোমাদের করা ঠিক হচ্ছে কিনা। তো দেখো এক দাগ আমরা করব, 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ আমরা আঁকব। তোমরা আঁকতে গিয়ে কিন্তু অবশ্যই পেন্সিলের সাহায্য নেবে। আমাদের যেহেতু ভিডিওই পেন্সিলটা নাও দেখা যেতে পারে, তাই আমরা পেনের সাহায্যে করছি। তাহলে বলেছে 9 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমরা দেখো জিরোতে ধরবো, জিরো হচ্ছে এই যে জিরো, এখানে জিরো, তোমাদের পেন্সিলে দেখবে, ওই স্কেলে দেখবে 9 কোথায়, এই যে 9, ঠিক বড় দাগের এখানে আনবে, ঠিক আছে। এবার খুব সন্তর্পণে জুড়ে দেবে, এই 1 সেন্টিমিটার জন্য না বাড়ে। তাহলে এটাকে নাম দেবো এ, এটাকে দেবো বি, এখানে লিখবো 9 বা 9 সেমি, ঠিক আছে। তাহলে আমরা লিখবো কি, এক দাগ করলাম, লিখলাম এ বি সমান সমান 9 সেমি, হয়ে গেল, ঠিক আছে। কি বললাম বোঝা গেল। তারপরে দেখো স্কেলের সাহায্যে 6.7 সেন্টিমিটার দৈর্ঘ্য সরল রেখাংশ অঙ্কন করি এবং রেখাংশটির নাম দিই। তাহলে আমরা দেখবো 6.7 সেন্টিমিটার আঁকবো। দেখো আবার স্কেল ধরো, 2 দাগ স্কেল ধরো, 6.7 বলেছে। তাহলে দেখো আমরা জিরো থেকে করছি, এই জিরো, এখান থেকে 6.7, 6, তারপরে 1 2 3 4 5 6 7, এই যে বড় দাগটা 5 6 7, ঠিক এখানেই। এবার অতি সন্তর্পণে খুব হাত আস্তে করে তাহলে আমরা নাম দিলাম এ বি, সবসময় ক্যাপিটাল লেটারে দেবে, বড় হাতে দেবে, এখানে লিখবে এ বি 6.7 সেমি, ঠিক আছে। তাহলে হয়ে গেল এটা 2 দাগ। 3 দাগ বলছে স্কেলের সাহায্যে 9.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করি ও সরলরেখাংশটির নাম দিই। তো নিজেরাই পারবে। এবার সে একই রকমভাবে 9.5 করবো 3 দাগে, 9.5, একটা বিন্দু দেখো এখানে এ নাম দিতেই পারি। এবার 9.5 যাও, ঠিক এখানে শূন্যতে ধরে সোজা করে ধরবে, এই যে 9, এই যে 5, ঠিক এই রেখা বরাবর এখানে 5। তাহলে এখান থেকে তুমি ধরবে আস্তে করে, এই বি নাম দিয়ে দিলাম, তাহলে এ বি নাম দিলাম রেখাংশটির, আর 9.5 সেমি, হয়ে গেল। তাহলে আমাদের 3 দাগও কমপ্লিট হয়ে গেল। এবার দেখো স্কেলের সাহায্যে মেপে দেখি, এখানে একটা ছবি আমরা আয়তাকার চিত্র দেখতে পাচ্ছি। তার এ বি কত সেন্টিমিটার আমরা লিখবো, এটা কত সেন্টিমিটার লিখবো, বিসি কত সেন্টিমিটার লিখবো, সিডি কত সেন্টিমিটার লিখবো, ডি এ কত সেন্টিমিটার লিখবো, ঠিক আছে। এগুলো আমরা দেখবো। দেখো আমরা এঁকে নিচ্ছি, এবিসিডি একটা লিখে, দেখো 4 দাগ। তাহলে আমরা প্রথমে একটা এ দিয়ে এঁকে নিলাম, আর একটা আঁকতে বলেছে বিসি, এবার যুক্ত করে দিলাম। বইয়ের মতো একটা ছবি এঁকেছি, বইয়ের সাথে সে নাম দিয়ে দিই এ বি সি ডি। এবার বলছে দেখো স্কেলের সাহায্যে মাপতে বলছে, আগে লিখি এ বি সমান কত সেন্টিমিটার, অর্থাৎ এই রেখাংশটি কত সেন্টিমিটার। তাহলে আমরা জিরোতে ধরবো, দেখো শুদ্ধ অতি সন্তর্পণে ধরতে হবে। তাহলে দেখো 4, 4-এর পরে দেখো 5, এই যে বড় দাগটার কাছে মিলেছে।
তাহলে 4.5, ঠিক আছে, 4.5, তাহলে 4.5 সেমি হলো। তারপরে বলেছে বিসি, বিসি মাপবো। বিসি কই, বি আর সি দেখো এইখান থেকে নিলাম, ঠিক সমানভাবে পাতালাম। দেখো বিসি 5 হয়েছে, দেখো 5-এ গিয়ে শেষ হয়েছে, তাহলে বিসি দেবো 5 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে বলেছে সিডি, সিডি দেখি সিডি কত, দেখো 4, 4-এর পরে দেখো 5-এ আসেনি, 4.4-এ এসছে, ঠিক আছে, হাত দিয়ে আঁকা তো 4.4 সেমি। আর তারপরে বলছে ডিএ, ডি আমরা দেখব 5.4 এসেছে, 5.4, ঠিক আছে, তাহলে 5.4 সেন্টিমিটার। আমরা স্কেলের সাহায্যে মেপে মেপে আমরা সবগুলোর দৈর্ঘ্য মাপলাম, ঠিক আছে। তবে দেখো 5 দাগ বলছে কি, 5 দাগে বলছে যে এবার নিচে সরলরেখাংশগুলির দৈর্ঘ্য পরিমাপ করি। একটা ত্রিভুজ আঁকা রয়েছে, এবিসি একটা ত্রিভুজ, তো এবি অর্থাৎ এই রেখাংশটা, বিসি এই রেখাংশটা, আর সিএ এই রেখাংশটার দৈর্ঘ্য আমরা স্কেলের সাহায্যে মেপে বসাবো। তাহলে দেখো আমরা এবি প্রথমে মাপবো, তাহলে এ এটা, এটা বি, এটা সি, ঠিক আছে। তাহলে এবি কত আমরা দেখব, তাহলে দেখো এবি কত দেখব, এবি দেখো এতে বসিয়েছি, বিতে যেটাই বসাও হবে। দেখো 6-এর পরে 6.5, 6, 7, 7, 7, তাহলে 6.7, 6.7 সেন্টিমিটার। তারপরে বলেছে বিসি, বিসিটা মাপবো আমরা, বি আর সি, দেখো বি বসালাম, সিতে বসালাম, তাহলে দেখো 6.5, 6, 7, 8, 9, 7-এ হয়নি, 9, 6.9, বিসি 6.9 সেন্টিমিটার। তারপরে বলেছে দেখো সিএ, তারপরে দেখো সিএ, সিএ এটা মাপবো, তাহলে সিএ কত হয় আমরা লিখবো, এতে বসালাম 0-তে, আর সি দেখি কোথায় যায়, তাহলে 6.5, 6, 7, 8, 6.8, 6.8 সেমি, ঠিক আছে। তাহলে 5 দাগে হয়ে গেল আমাদের 5 দাগ, এবং 170 পেজ পর্যন্ত হলো। পরবর্তী পেজে কি আছে দেখো, 171 দেখো, বলছে পাশের ছবিটিতে দেখছি, ছবিটিতে দেখছি যে একটা পাহাড়, সূর্য উঠছে, গাছপালা রয়েছে, তো রেখাগুলোর একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই। দেখো সূর্য থেকে রশ্মি বেরোচ্ছে, তো কোথায় শেষ হচ্ছে জানা নেই, তাই বলা হয়েছে যে প্রান্তবিন্দু কিন্তু নেই। এক যেখান থেকে বেরোচ্ছে উৎস, সেটা প্রান্তবিন্দু রয়েছে, কিন্তু কোথায় গিয়ে শেষ হচ্ছে তার কিন্তু প্রান্তবিন্দু নেই। তাই এখানে বলেছে যে রেখাগুলোর একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই। এইরকম রেখা হলো রশ্মি, রশ্মি এই যে যার এক দিক থেকে উৎসমুখ থেকে রয়েছে প্রান্তবিন্দু কিন্তু কোথায় শেষ হচ্ছে জানা নেই, সেগুলো হচ্ছে রশ্মি, ঠিক আছে। এই রশ্মিকে এ থেকে দেখো শুরু করছে, এই যে এইভাবে দেখেই ও লিখি এবি, এইভাবে একটা শেষ করেছে। তাহলে ছবিতে ও এ, ও এ, ও বি একই রশ্মি, এ ও এ কি একই রশ্মি, ও এ এবং এ ও একই রশ্মি না। তাহলে ছবিতে কতগুলো ছেদবিন্দু রশ্মি রয়েছে, দেখো ছেদবিন্দু একটা রয়েছে, রশ্মি কিন্তু অনেকগুলো বা 3টি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এখান থেকে শুরু হচ্ছে, যেরকম টর্চ মারলাম আমাদের বাহক থেকে কিন্তু আমাদের যাচ্ছে, আলো সৃষ্টি হচ্ছে, তাই এখান থেকে প্রান্তবিন্দু এখান থেকে যদি ধরি আছে, কিন্তু আবার দেখো প্রান্তবিন্দু কোথাও নেই, ঠিক আছে। কি বললাম বোঝা গেল? তাহলে ছবিতে কতগুলো ছেদবিন্দু, একটা ছেদবিন্দু, রশ্মি 3টে, ঠিক আছে। তাহলে ও এ, ও বি, ও সি 3টে রশ্মি আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো ছবিতে পি এ, পি এ
বিডি, বিডি কিরূপ সরল লেখা, এগুলো পিএ বিডি এগুলো কিরূপ সরল লেখা, তাহলে বিডি ও সিডি কিরূপ সরল লেখা, তাহলে সেগুলো কি সরল লেখা এগুলো দেখো। তাহলে দেখো পিএ বিডি, পিএ এবং বিডি, বিডি এটা কিন্তু সরল লেখা, ঠিক আছে, এটা সরল লেখাই, সরল লেখা। তো বিডি ও সিডি কিরূপ সরল লেখা, বিডি এবং সিডি এরা কিন্তু ছেদ করেছে, তাহলে এরা কি লিখবো, এটা পরস্পর ছেদি সরল লেখা, পরস্পর ছেদ করেছে। কতগুলো ছেদ বিন্দু রয়েছে দেখো, একটা দুটো তিনটে, তারপরে দেখতে পাচ্ছি চারটে, চারটে ছেদ বিন্দু রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো তার মানে এ বি সি ডি ছেদ বিন্দুগুলো লিখলাম। কোন কোন সরলরেখা পরস্পর ছেদি, অর্থাৎ কোন কোন সরলরেখা পরস্পর ছেদ করেছে, দেখো পিএ এ বি, পিএ এ বি ছেদ করেছে, তারপরে এবি বিডি, এবি বিডি ছেদ করেছে, মানে এই যে ছেদ করে এটা আর এটা ছেদ করেছে। তারপরে দেখো এসি সিডি, এসি আর সিডি এই এখানে ছেদ করেছে। তারপরে দেখো বিসি এবং সিডি, বিসি আর সিডি এটাও একটা ছেদ করেছে এখানে, তাহলে এগুলো দেখলাম। তারপরে দেখো বলছে সরলরেখা সরল রেখাংশ রশ্মির মধ্যে তুলনা করি, এগুলো তোমাদের মনে রাখতে হবে। সরল রেখা কিন্তু এইভাবে প্রকাশ করা হয়, সরল রেখাংশ এইভাবে প্রকাশ করা হয়, এবি বা এবি, ঠিক আছে। রশ্মি কিন্তু এইভাবে প্রকাশ করা হয়, দেখো এখান থেকে এরকম। প্রান্তবিন্দুর ব্যাপারে সরল রেখার কিন্তু প্রান্তবিন্দু নেই, ভালো করে দেখো মনে রাখবে, সরল রেখার কিন্তু প্রান্তবিন্দু নেই। সরল রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে, এগুলো আগেই বলেছি। রশ্মির কিন্তু একদিকে একটি প্রান্তবিন্দু আছে, অন্যদিকে কিন্তু প্রান্তবিন্দু নেই। তাহলে দৈর্ঘ্যের মাপ, দৈর্ঘ্যের মাপে কি বলেছে, সরল রেখার দৈর্ঘ্যের মাপা যায় না, কারণ সরল রেখা শেষ নেই। কিন্তু সরল রেখাংশ মানে তার মধ্যে যদি কোনো ইন্ডিকেট করে দিই যে এখান থেকে এই অবধি, সেটা সরল রেখাংশ, তো দৈর্ঘ্য মাপা যায়। এটা আগেও আলোচনা করেছি, অর্থাৎ আমরা সামগ্রিকভাবে কি শিখলাম সেটা এখানে কিন্তু বলা রয়েছে। আর রশ্মি কি দৈর্ঘ্য মাপা যায় না, একদিক থেকে যদি শুরু হয়, আমরা যদি টর্চ থেকে যে আলো বেরোচ্ছে তার দৈর্ঘ্য কি মাপতে পারবো, এটা রশ্মি না, মাপতে পারবো না, তাই বলেছে দৈর্ঘ্য মাপা যায় না। তাহলে 171 পর্যন্ত এটা শেষ হয়ে গেল। তারপরে 172 পৃষ্ঠা, এটাই শেষ পৃষ্ঠা। দেখো নিজে করি বলেছে একটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়, আমরা আগেই বলেছি একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো আমরা আগে আলোচনা করে এসেছি এগুলো। এই যে একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়, এটা আমাদের মনে করতে হবে, ভালো করে মনে রাখতে হবে, এগুলো আমরা আলোচনা করেছি। তারপরে দেখো দুটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়, দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যায়। এই দেখো দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যায়, এই যে দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যায়, ঠিক আছে, দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যায়। এখানেও দেখানো যেতে পারে, এই যে দুটি বিন্দু পি আর কিউ একটি সরলরেখা আঁকা গেল, ঠিক আছে। আর নিচের বিন্দুগুলো যোগ করে কতগুলো সরলরেখাংশ পাবো, দেখো নিচের বিন্দুগুলো আমরা যোগ করছি, দেখো এবি একটা পাবো, এখান থেকে অবধি যোগ করলে এবি পাবো, এ থেকে সি যোগ করলে আরেকটা পাচ্ছি, আর বিসি একটা পাচ্ছি, তাহলে এবি, এসি এবং বিসি সরলরেখাগুলো পাচ্ছি। তারপর এখানে বলেছে কি কি পাবো, আমি এই একটা যোগ করলাম, এই একটা যোগ করলাম, এই একটা যোগ করলাম, এই একটা যোগ করলাম, তাহলে চারটে পেলাম। তাহলে এবি পেলাম, বিডি পেলাম, ডিসি পেলাম, সিএ পেলাম, বোঝা গেল। এবার বলেছে নিচের প্রত্যেকটি চিত্রে কতগুলি নাম দেওয়া সরল রেখাংশ রয়েছে, তাহলে নাম দেওয়া দেখো কয়েকই। এবি একটি সরলরেখা, তাহলে লিখবো এবি একটি সরলরেখা, এডি একটি সরলরেখা, ডিসি একটি সরলরেখা, বিসি একটি সরলরেখা, আর বিডি একটি সরলরেখা, ঠিক আছে, এগুলো লিখে দেবো। খ দাগে দেখো, খ দাগে দেখো কি কি সরলরেখা চিত্রগুলো, এবি একটি সরলরেখা, বিসি একটি সরলরেখা এবং এসি একটি সরলরেখা। তাহলে খ দাগে লিখব এবি একটি সরলরেখা, বিসি একটি সরলরেখা, আর এসি একটি সরলরেখা। গ দাগে কি লিখব, দেখো এগুলো এখানে কিন্তু অনেক সরলরেখা রয়েছে। গ দাগে এবি একটা, বিসি দুটো, সিডি তিনটে, ডিই চারটে, ইএফ পাঁচটা, এফএ ছটা। তাহলে এখানে ছটা সরলরেখা রয়েছে। কি কি আমরা বলে দিলাম, আবারও বলছি, দেখো ভালো করে মিলিয়ে নাও। এবি, বিসি, সিডি, ডিই, ইএফ, এফএ। তাহলে 172 পর্যন্ত আমরা শিখে নিলাম, ঠিক আছে।